বন্ধুরা, গাছটি দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, গাছটি অ্যাগ্লোনিমা। এই অ্যাগ্লোনিমা গাছের পরিচর্যা নিয়ে আজকে আমাদের পুরো ভিডিওটি। এই অ্যাগ্লোনিমা গাছ আমরা অনেকেই শখ করে কিনে থাকি, কিন্তু কিছুদিন পর দেখা যায় এই সমস্ত গাছগুলি সঠিকভাবে আমরা মাটিতে বা টবে বসানো না জানার জন্য এই গাছগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। বা আপনার ছাদ বাগানে এই গাছ রয়েছে, যদি আপনি সঠিকভাবে জল দিতে না জানেন তাহলে নষ্ট হয়ে যায়। এই গাছগুলি আপনি যদি সঠিক জায়গায় না রাখেন তাহলে কিন্তু এই গাছ নষ্ট হয়ে যায়। এই গাছের একদম লাগানো থেকে শুরু করে একদম এই গাছ বড় বেড়ে তোলা পর্যন্ত প্রতিটা মুহূর্তে এই সমস্ত গাছের কেয়ার করতে হয়। তবে এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি কিন্তু তেমন কোনো কেয়ার করতে হয় না, যতটা পরিমাণ এই সমস্ত গাছের কেয়ার করতে হয়। তো চলুন, আজকে অ্যাগ্লোনিমা দামি হোক বা কম দামি হোক, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। কারণ যদি আপনার ছাদ বাগানে এই ধরনের গাছ যদি আপনার শখের হয়ে থাকে এবং আপনি যদি ক্রয় করতে চান, তাহলে কিন্তু আপনার পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো চলুন, সবার প্রথমে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে চারা নির্বাচন। এ ধরনের চারা কিনতে গেলে কিন্তু বাজার থেকে আপনি যদি এ ধরনের চারা কিনতে চান, তাহলে কিন্তু আপনার কাছ থেকে 250 থেকে 300 টাকা কিন্তু এর দাম পড়বে। তবে এর থেকে বেশিও আপনার কাছে চেয়ে বসতে পারে। তার কারণ এই ধরনের গাছগুলি কিন্তু সচরাচর পাওয়া যায় না, আর এইগুলি বর্তমান মার্কেটে খুবই ডিমান্ড, এবং প্রত্যেকে এই সমস্ত পাতাবাহারগুলি বা এই ধরনের ডাইফেনবাচিয়া বা অ্যাগ্লোনিমাগুলি প্রত্যেকেই ক্রয় করছে। এখন আপনি যে কোনো নার্সারিতে যাবেন, এ ধরনের চারা পেয়ে যাবেন। এবং তাছাড়া এগুলি কিনতে গেলে কিন্তু 250 থেকে 300 টাকা এবং একটু বেশি দাম দিয়ে কিনতে হয়। এটা কিন্তু আপনাকে মাথায় রেখেই কিন্তু এই গাছ ক্রয় করার বিষয়ে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, এবার আসি টব নির্বাচন। এই সমস্ত গাছের জন্য যে আপনারা টব নির্বাচনটি করবেন সেটা হচ্ছে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাপের টব নির্বাচন করবেন। আর প্রত্যেকটা টব যখনই আপনারা ক্রয় করবেন, খেয়াল করবেন টবের নিচের দিকে যেন ছিদ্রটা ঠিকঠাক থাকে, এবং সেটা প্লাস্টিকের হতে পারে, মাটির হতে পারে, সিরামিকের হতে পারে, এবং আপনার পছন্দের যে কোনো কিছু হতে পারে। সেটা ক্রয় করার আগে সবসময় আপনারা এই জিনিসটা খেয়াল করে নেবেন। শুধু সয়েল মিডিয়ায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওয়েল ড্রেনেজ। আপনি যদি ওয়েল ড্রেনেজটা দিতে পারেন তাহলে এই গাছ কিন্তু বেশ সুন্দরভাবে আপনার ছাদ বাগানে বেড়ে উঠবে। এবার ওয়েল ড্রেনেজ বলতে কি ধরনের তালিকা, মাটিতে করতে পারবেন? অবশ্যই আপনারা মাটিতে করতে পারবেন এই ধরনের গাছগুলি। তার সঙ্গে কিন্তু আপনাকে ওয়েল ড্রেনেজটা খেয়াল রেখে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনারা এই সমস্ত গাছগুলি ঘেঁষে করতে পারবেন, আপনারা ধানের তুষে করতে পারবেন, ঠিক আছে, কাঠের গুঁড়োতে করতে পারবেন। তবে কাঠের গুঁড়োতে করতে হলে কিন্তু পুরনো কাঠের গুঁড়ো নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তার মধ্যে অনেক ইনফেকশনের ব্যাপার থাকবে। কিন্তু কারেন্ট কাঠের গুঁড়ো নিলে পুরনো কাঠের গুঁড়ো নিতে হবে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ধানের তুষ ব্যবহার করলেও কিন্তু সেটা অবশ্যই আপনাকে পুরনো নিলে বেশি কার্যকর হয়। আর নতুন যদি কারেন্ট আপনারা নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। তো যারা সাধারণত মাটিতে করবেন তাদের জন্য আপনারা এখানে 50% মাটি নেবেন, তার সঙ্গে আপনার 30% বালি নেবেন, এবং তার সঙ্গে আপনারা বাকি 20% আপনারা ভার্মি কম্পোস্ট বা অন্যান্য খাবার মেশাবেন। মিশিয়ে একটা সুন্দর মাটি তৈরি করবেন। এবং এই মাটিটি যখন আপনারা টবে ভর্তি করবেন, তাহলে অবশ্যই টবের নিচের দিকে কিন্তু আবার কিন্তু কিছু ঘেঁষ বা কিছু পাথরের টুকরো হোক বা নিচের ফুটোগুলিতে কিছু খলামকুচি দিয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু ড্রেনেজটা আরও ওকে করে নিতে হবে। করে নিয়ে তারপর গাছটিকে কিন্তু বসাতে হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ঘেঁষ মিডিয়া। ঘেঁষ মিডিয়াতে যদি আপনাকে এই ধরনের গাছ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এখানটায় 70% ঘেঁষ নিতে হবে, এবং তার সঙ্গে আপনাকে 30% আপনাকে এখানটায় নিতে হবে নর্মাল ভার্মি কম্পোস্ট, এবং তার সঙ্গে কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু মেশাতে যাবেন না। নর্মাল ভার্মি কম্পোস্ট আপনারা এখানে ব্যবহার করুন। ব্যবহার করে মাটির মিশ্রণ তৈরি করুন। এখানে আপনার টবে নিচে খলামকুচি কিছু দিতে হবে না, সরাসরি আপনারা ঘেঁষে এটাকে বসিয়ে দিতে পারেন, এটা কিন্তু হতে পারে। এবার রয়েছে যেটা ধানের তুষ। যারা ধানের তুষে করবেন তারা এখানটা কিন্তু একদম সম্পূর্ণরূপে ধানের তুষ নিয়ে নেবেন 100%। তার সঙ্গে আপনারা 1 মুঠোর মতো গোবর সার, 1 মুঠোর মতো আপনারা এখানে ভার্মি কম্পোস্ট হতে পারে, বা পাতা পচা সার যদি থাকে আপনারা পাতা পচা সার এখানে ব্যবহার করতে পারেন। এইটা দিয়ে আপনারা এটাকে বসিয়ে দিতে পারেন, তাছাড়া আর কোনো কিছু এখানটায় ব্যবহার করবেন না। আর সবার শেষ আছে কাঠের গুঁড়ো। যদি কাঠের গুঁড়োতে করতে হয় তাহলে তার সঙ্গেও ঠিক তাই, সম্পূর্ণটাই কাঠের গুঁড়ো নেবেন। তার সঙ্গে 1 থেকে 2 মুঠো আপনারা এখানে মাটি মিশিয়ে নেবেন। মাটি বলতে নর্মাল দোআঁশ মাটি হতে পারে, সেটা হতে পারে। আর তার সঙ্গে 1-2 মুঠো একটু কম্পোস্ট মিশিয়ে দেবেন, তাতেই কিন্তু যথেষ্ট। কারণ এই সমস্ত প্রত্যেকটা মিডিয়ায় কিন্তু একসময় খাবার প্রোভাইড করবে তারা নিজে থেকেই, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এবার মাটি তৈরি করার পরে আপনারা যখন গাছটিকে বসিয়ে দেবেন, তখন অবশ্যই যদি ঘেঁষ মিডিয়াতে বসান তাহলে এই ধরনের মাটি বা যে সমস্ত মাটিগুলি রয়েছে সেই সমস্ত মাটিগুলি কিন্তু আপনাকে ছুটিয়ে দিতে হবে। এই সমস্ত মাটিগুলি ছুটিয়ে দিয়ে ভালো করে আপনাদেরকে এটাকে ছুলিয়ে নিয়ে শিকড়টিকে বের করে নিতে হবে। তারপর সেটাকে অ্যান্টিফাঙ্গাল জলে একটু গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে তারপর আপনারা এটাকে প্রতিস্থাপন করবেন। যেহেতু আমি নিজে এটাকে ঘেঁষ মিডিয়ায় বসাবো, তার জন্য আমি এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেভাবে আপনারা এটাকে করুন, এবং এতে কিন্তু আপনার গাছ কিন্তু নষ্ট হওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে। এবং পরবর্তীতে এই যে গাছটি যে আমরা অ্যান্টিফাঙ্গাল জলে গুলিয়ে রাখলাম বা একটু রেখে দিলাম, তাতে কি হয়, এর মধ্যে ফাঙ্গাল আক্রমণটা একদম কমে যায়। এটা কিন্তু গাছ অনেক ভালো থাকে। এবার আসি, গাছ লাগিয়ে দেওয়া কমপ্লিট। এবার তারপরে আমরা এটাকে একটা
ছায়া জায়গাতে রেখে দেবো বেশ কিছুদিন। যখন দেখবো গাছটি সেট হয়ে গেছে তখন তাদের রোদে আনবো। এবার আসি গাছের পরিচর্যা নিয়ে। পরিচর্যা কেমন? গাছের জল দেওয়া সবার বিষয় একটা ইম্পর্টেন্ট বিষয়। গাছে আমরা কিভাবে জল দেবো? এই সমস্ত গাছগুলিতে কিন্তু প্রতিনিয়ত গাছে জল দিবেন না, আপনার মিডিয়া অনুযায়ী গাছে জল দিবেন। যদি আপনার ঘেস মিডিয়া হয় তাহলে কি হয়, বেশি জল হলেও কিন্তু কোনোরকম কোনো সমস্যা তৈরি করবে না, কারণ তার নিচ দিয়ে কিন্তু সমস্ত জল বেঁচিয়ে যাবে। যেটুকু জল থাকবে সেই জলটি কিন্তু এই গাছের জন্য পারফেক্ট, ঠিক আছে। আর যারা মাটির মিডিয়াতে করতে চাইছেন তারাও ঠিক তাই, জল দেওয়ার ক্ষেত্রে তারা একটু খেয়াল রাখবেন, যদি উপরের মাটি ভেজা থাকে বা কোনো রকম কোনো কিছু দেখেন ভেজা ভেজা রয়েছে তাহলে কিন্তু জল প্রয়োগ করা বন্ধ রাখবেন। সম্পূর্ণ মাটি যখন শুকিয়ে আসবে তখন আপনারা জল প্রয়োগ করবেন। তুষে যারা করবেন তাদের ক্ষেত্রেও ঠিক তাই রয়েছে, কাঠের গুঁড়োতে করবেন যারা তারাও ঠিক তাই করবেন। জল দেবেন প্রতিদিনই অল্প অল্প করে, এবং সেক্ষেত্রে অবশ্যই চেক করে নিয়ে তারপর জল প্রয়োগ করবেন। আমরা অনেককেই দেখেছি জল অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার জন্য কিন্তু গাছ মূলত নষ্ট হয়, এই ধরনের গাছগুলি। এবার আসি সানলাইট। এই ধরনের গাছগুলি নষ্ট হয়ে যাওয়ার পেছনে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে সানলাইট। সানলাইট কিন্তু ভীষণভাবে দায়ী এই সমস্ত গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে। এই সমস্ত গাছগুলির পাতার গ্লেজি এবং তার যদি গাছের যদি বেঁচে থাকাটা নির্ভর করে এই যেমন সূর্যালোকের উপরে। এই সূর্যালোক কখনোই কিন্তু ফুল সানলাইট এরা পছন্দ করে না, এরা সবসময় সেমি শেডে থাকতে পছন্দ করে। সারাদিন আপনাকে শেডের নিচে রাখতে হবে, এমন জায়গা এদের জন্য সবচেয়ে উত্তম। বা আপনার বাড়িতে একটি জায়গা রয়েছে নিচের বারান্দায়, যেটা সকালবেলা একটু রোদ আসছে, সেখানটা আপনারা এটাকে সাজিয়ে রাখতে পারেন। তারপরে সারাদিন আর রোদ নেই এমন জায়গায় এটা বেঁচে থাকবে। আপনি যদি এটাকে কড়া রোদে সারাদিন রেখে দেন এই গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। ধীরে 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 এই গাছ কিন্তু এই ওয়েদারে আর বাঁচবে না, নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু একদম সত্যি কথা। তাই আপনারা এই ধরনের গাছ করতে হলে অবশ্যই আপনারা শেড ব্যবহার করুন। এই গাছগুলো আমার শেডে থাকে, দেখুন গাছের গ্রোথ এবং গাছে দেখুন কত সুন্দর। এবার আছে গাছের গ্রোয়িং। আমরা অনেকেই রয়েছি এই সমস্ত গাছের গ্রোথটা খুব কম হয় জন্য আমরা ব্যস্ত হয়ে যাই বিভিন্ন মানে চ্যানেলে খাবার দেওয়া দেখি, এই ধরনের গাছে কি খাবার ব্যবহার করা হচ্ছে, কি দেওয়া হচ্ছে যাতে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়। এটা হচ্ছে সবচেয়ে আমাদের ভুল ধারণা। প্রথম কথা হচ্ছে এই ধরনের গাছের গ্রোথ রেট খুব স্লো। এই ধরনের গাছগুলি কিন্তু একদিনে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে না। আমার এই গাছটি যখন আমি এনেছিলাম ঠিক এই সাইজের গাছ, গাছটি আজকে এই সাইজের হতে হলে 2 বছর ধরে কিন্তু আমার একই টবের মধ্যে রয়েছে, এবং আজকে ডেটে এসে গাছ কিন্তু অবস্থা, যদিও 2 বছর হয়নি, 1.5 বছর হবে হয়তো। আর জুন জুলাই আসলে এটা 2 বছর হবে, ঠিক আছে। তো সামনে বেশি দিন নেই আর চলে আসছে, মানে 1 বছর 7 মাসের মতো হবে এই গাছের বয়স। একই টবে রয়েছে, ছোট্ট 4 ইঞ্চি মাপের টবে রয়েছে, আজকে 1.5 বছর ধরে এখানে রয়েছে। এখনো তার রিপোর্ট কোনো কিছুই করা হয়নি। গাছের গ্রোথ যেহেতু ঠিক আছে, গাছ যেহেতু ঠিক আছে, ওকে। গাছে আজ পর্যন্ত খাবার কোনো রকম কোনো কিছু ব্যবহার করা হয়নি, তাই অবশ্যই আপনারা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন এবং এই গাছে কিন্তু খাবার প্রয়োগের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এবার আমি খাবার প্রয়োগের ব্যাপারটা নিয়ে বলি, আর ফার্টিলাইজারের ব্যাপারটা নিয়ে একটু বলে দিই। এই সমস্ত গাছগুলিতে গাছের গোড়াতে যত কম খাবার দেবেন আপনার জন্য তত বেশি উত্তম। এই সমস্ত গাছগুলিতে সবসময় জন্য লিকুইড ফার্টিলাইজার আপনারা ব্যবহার করুন। লিকুইড ফার্টিলাইজারের মধ্যে রয়েছে NPK 20-20-20, 12-61-0। এই দুটো খাবার অত্যন্ত কার্যকর খাবার। দুটো খাবার 1 লিটার জলে গুলিয়ে নিন, 1 গ্রাম 1 গ্রাম করে 2 গ্রাম তৈরি করুন, সমস্তটা ঝাঁকিয়ে নিয়ে এই সমস্ত গাছগুলিতে স্প্রে করে দিন এবং কিছুটা পরিমাণ গোড়াতেও দিয়ে দিন। দিয়ে আপনার 1 লিটার জলে অন্তত আপনারা 10 থেকে 15টা গাছে এটা ইউজ করতে পারবেন। তাই আপনার যেটুকু গাছ রয়েছে সেটা বুঝে আপনারা স্প্রে করুন। আর তেমন কোনো কিছু খাবারের প্রয়োজন পড়বে না। এই খাবারটি আপনারা প্রতি 15 দিন থেকে 20 দিন অন্তর এটা আপনারা ব্যবহার করতে পারেন। আর তেমন কিন্তু কিছু খাবার আর প্রয়োগ করতে হবে না। তবে আপনি মাঝে মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট যেটা রয়েছে সেটা আপনারা এই সমস্ত গাছে স্প্রে করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কার জল আপনারা স্প্রে করতে পারেন মাঝে মধ্যে বা প্রতি সপ্তাহে। যখন প্রচন্ড গরম পড়বে তখন পরিষ্কার জল স্প্রে করুন গাছে, ঠিক আছে। তবে ফ্রিজের ঠান্ডা জল না, কিন্তু নর্মাল টিউবওয়েলে মাটি থেকে তোলা জল বা মোটর দিয়ে মাটি থেকে তোলা জল, যেই জলটি নর্মালি ঠান্ডা সেই সমস্ত জলগুলি আপনারা ব্যবহার করতে পারেন স্প্রে করে। তাতে কি হয়, গাছের পাতাগুলি অনেকটা পরিষ্কার হয়, গাছের পাতার গ্লিজি ব্যাপারটা অনেকটা বেড়ে যায়। তার সঙ্গে সঙ্গে যদি আপনার ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করেন গাছ আরো সুন্দরভাবে বেড়ে ওঠে, এবং তারপরে সূর্যালোকের ফলে গাছ আরো ভালো খাবার তৈরি করতে পারে। এই বিষয়গুলিকে একটু ধ্যান দিতে হবে এবং আপনারা এটা করতে পারেন। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছের রোগ পোকামাকড় তেমন কোনো কিছু নাই যে বাইরে থেকে পোকা এসে গাছের পাতা খেয়ে নেবে, এই বিষয়টা একেবারেই হয় না এই সমস্ত গাছের ক্ষেত্রে। এই সমস্ত গাছে মূলত যেটা ঘটে সেটা হচ্ছে ফাঙ্গালের আক্রমণ। ফাঙ্গালের আক্রমণটা তখনই ঘটে যখন গাছের গোড়ায় অত্যাধিক পরিমাণ জল জমে, বর্ষাকাল যখন চলে আসছে সেই সময়গুলোতে কিন্তু এই সমস্ত গাছে একটু সমস্যা দেখা দিতে পারে। আর সেই সময় এই সমস্ত গাছে সমস্যা দেখা দিলে অবশ্যই আপনারা কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো আপনারা অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত গাছে তখন ব্যবহার করবেন। বর্তমানে প্রচুর কোম্পানির পাওয়া যাচ্ছে, আপনারা যেটাই ব্যবহার করবেন যখনই ক্রয় করবেন আপনারা 1 লিটার জলে কতটা ব্যবহার করবেন সেটা কিন্তু ক্রয় করে নিয়ে তারপরে সেটা শুনে এবং তারপরে এটা কিন্তু ব্যবহার করবেন। আর ব্যবহারটা সবসময় সূর্য ডোবার
পরে এবং সূর্য ওঠার আগে আপনারা এটা ব্যবহার করবেন, তাতে কিন্তু ভালো কার্যকর ফল পাওয়া যায়। বর্ষাকালে যদি আপনার গাছ বাড়িতে যদি শেড থাকে এবং শেডের নিচে যদি আপনার এই গাছটিকে রাখতে পারেন তাহলে অনেকটা উপকারে আসে। কিন্তু শেডের নিচে রাখতে হলে সেটা অন্ধকারাচ্ছন্ন জায়গা হলে কিন্তু তার গোড়া পচে যেতে পারে। তবে আপনার সবচেয়ে বেস্ট হয় আপনার যেখানে গাছটি রয়েছে সারা বছর আপনার সেখানেই সারা বছর গাছটিকে ছোট থেকে বড় করুন, তাহলে কিন্তু গাছটি জায়গা চেঞ্জ হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, তাই কোন রকমই জায়গা চেঞ্জ করবেন না। সর্বশেষ আছে আপনার মনিটরিং। অবশ্যই সমস্ত গাছে একটা মনিটরিং এর ব্যাপার রয়েছে এবং সময় যেন গাছের দিকে আপনার খেয়াল রাখতে হবে। গাছে পুরনো পাতা দেখলে সেগুলি কেটে দিতে হবে, গাছের শেপ আপনাকে ঠিক রাখতে হবে, কোন পাতাটি কাটলে গাছটি দেখতে সুন্দর লাগবে, এই সমস্ত বিষয়গুলি আপনার উপর নির্ভর করে। এই সমস্ত গাছের সৌন্দর্যায়ন কিভাবে আপনারা দেবেন তার সমস্ত কিছু আপনার উপর নির্ভর করে এবং এই সমস্ত কাজগুলি করতে পারেন। আর যদি সম্পূর্ণরূপে আপনারা মনে করেন এটা একটা ইনডোর গাছ আপনারা ঘরের মধ্যে রাখবেন, তাহলে আপনারা সবচেয়ে বড় ভুল করবেন। এটা কোনো রকম কোনো ইনডোর প্ল্যান্ট নয়, এটা আউটডোর প্ল্যান্টই, কিন্তু এর শেডের নিচে থাকা একটি প্ল্যান্ট। আর আপনার যদি বারান্দা থাকে সেখানে যদি রোদ লাগে তাহলে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই সমস্ত গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এই হচ্ছে এই সমস্ত গাছের পরিচর্যা, আর তেমন কোনো কিছু নেই। আর খুব সহজ সরলভাবে এগুলি আপনারা প্রত্যেকে করতে পারবেন, আর তেমন কোনো কিছু নেই। আর যেটাকে মনে হলো অনেকটা কঠিন, কিন্তু তেমন কোনো কঠিন কিছু নয়। তো এই পর্যন্তই আজকে ভিডিওটি। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।